মানুষের জীবন ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ কিছু কিছু সম্পর্কের মায়াজালে আবদ্ধ থাকে। তার মধ্যে একটি সম্পর্কের নাম হলো ভাই বোন। পৃথিবীর সবচাইতে আবেগ, অনুভূতি এবং খুনসুটির সম্পর্কের নাম হলো ভাই বোন। আর এই সম্পর্কে কোনো স্বার্থপরতা থাকে না, থাকে শুধু এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। এই ভাই বোনের সঙ্গেই তো আমাদের শৈশবের সমস্ত মুহূর্তগুলো কাটে। এমনকি ভাই বোনেরা একে অপরের জন্য নিজেদের জীবন বাজি রাখতেও সর্বদা প্রস্তুত থাকে। এমনই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলবো আজ। একজন বোন তার ভাইয়ের জন্য ঠিক কতটা ত্যাগ স্বীকার করতে পারে, আর একজন ভাই তার বোনকে ঠিক কতটা ভালোবাসতে পারে, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তবে এই মুভির সম্পূর্ণ গল্পটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটা আপনাদের সকলের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনের এই বাস্তব গল্পটি থেকে। তো গল্পটি শুরু হয় চীনের একটি ছোট্ট গ্রামে। এখানে আমরা নাসিয়া নামক একজন মেয়েকে দেখতে পাই। নাসিয়া এবং তার পরিবারই গ্রামেই বসবাস করে। তবে নাসিয়ারা ছিল আদিবাসী, যার ফলে তারা গ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাস করে। তাদের বাড়ির আশেপাশে অনেক উঁচু উঁচু পাহাড় এবং নদী রয়েছে, অর্থাৎ নাসিয়াদের পুরো এলাকাটাই দেখতে অনেক মনোমুগ্ধকর ছিল। যদিও এলাকাটি অনেক সুন্দর, তবে এখানে নাসিয়াদের চলাচল করতে অনেক সমস্যা হয়, কারণ এটা ছিল একটি দুর্গম এলাকা, যার ফলে এখানে কিছু সংখ্যক মানুষ বসবাস করে। আর এই কারণেই সেখানে চলাচলের মতো তেমন কোনো রাস্তা ছিল না, তাই তাদেরকে পাহাড়ের উপর দিয়ে চলাচল করতে হতো। তাছাড়া সবচাইতে বিপজ্জনক ব্যাপার হচ্ছে তাদের এলাকাতে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাই তারা নদী পারাপারের জন্য পাহাড়ের দুই প্রান্তে একটি রশির ব্যবস্থা করেছে। আর তারা একটি বিয়ারিংয়ের সাহায্যে সেই রশিটি পার হয়, এবং এটাকে তারা টুইন টাওয়ার বলে। নাসিয়া প্রতিদিন এই টুইন টাওয়ারের সাহায্যে স্কুলে যায়। নাসিয়ার পরিবারে তার মা, বাবা, ছোট ভাই এবং দাদি রয়েছে। তবে তার বাবা বাড়িতে থাকে না, সে শহরে থেকেই কাজ করে। এরপর আমরা নাসিয়ার মাকে দেখতে পাই। নাসিয়ার মায়ের নাম ছিল ইউনজু। ইউনজু এখানে তাদের সবার জন্য রান্না করছে। তবে রান্না করতে করতে চুলার লাকড়ি শেষ হয়ে যায়। ইউনজু তখন তার ছেলে জিসাংকে রান্না করার জন্য কিছু লাকড়ি এনে দিতে বলে। জিসাংয়ের বয়স এখন 6 বছর। তবে সে খুব চালাক এবং বুদ্ধিমান বাচ্চা, কিন্তু সে অনেক দুষ্টু ছিল। তো জিসাং এখানে তার মাকে লাকড়ি এনে দেয়। এরপর আমরা নাসিয়ার দাদিকে দেখতে পাই। নাসিয়ার দাদি প্রায় অনেক দিন ধরেই অসুস্থ। আসলে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে, তাই সে ঠিকমতো নড়াচড়া করতে পারে না। তাই নাসিয়ার মা সবসময় তার খেয়াল রাখে। নাসিয়ার দাদি আবার তাদের 2 ভাই বোনকে অনেক ভালোবাসে। তার নাতি জিসাং ডিম খেতে অনেক পছন্দ করে, কিন্তু ডিম শুধুমাত্র দাদিকেই দেয়া হয়, কারণ সে অসুস্থ। আর বাড়ির প্রত্যেকের জন্য ডিম সেদ্ধ করা সম্ভব নয়, কারণ তারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তাই তার দাদি তার ভাগের ডিম নিজে না খেয়ে জিসাংয়ের জন্য রেখে দেয়, আর সে লুকিয়ে লুকিয়ে জিসাংকে সেই ডিমটি খেতে দেয়, যাতে করে জিসাংয়ের মা এটা দেখতে না পায়। এদিকে আবার জিসাং সেই ডিমটি নিজে খেত না, সে তার বোনের জন্য ডিমটি রেখে দিত। আসলে জিসাং তার বড় বোন নাসিয়াকে অনেক ভালোবাসে। প্রতিদিন সকালে নাসিয়া স্কুলে চলে যাওয়ার পর জিসাং তার জন্য অপেক্ষা করতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত নাসিয়া বাড়িতে না আসে, ততক্ষণ পর্যন্ত জিসাং তার কুকুরের সঙ্গে খেলা করে। জিসাংয়ের এই কুকুরটির নাম হলো মিংমিং। জিসাংও তার বোনের সঙ্গে স্কুলে যেতে চায়, কিন্তু সে যেহেতু অনেক ছোট ছিল, তাই তাকে তার পরিবারের কেউই টুইন টাওয়ার পার হতে দেয় না। আর একবার যদি সেখান থেকে কোনো মানুষ নিচে পড়ে যায়, তাহলে সে সঙ্গে সঙ্গেই মারা যাবে। এ কারণেই নাসিয়ার পরিবার প্রথমে নাসিয়াকে স্কুলে ভর্তি করাতে চায়নি, কিন্তু নাসিয়ার জোরাজোরিতে তারা তাকে স্কুলে ভর্তি করে দেয়। তাছাড়া নাসিয়া খুব সুন্দরভাবে টুইন টাওয়ার পার হতে পারে, কিন্তু জিসাং তো এখনো অনেক ছোট, সে এখন পর্যন্ত একবারও টুইন টাওয়ার পার হয়নি। তবে তার মনে অনেক ইচ্ছে যে সে স্কুলে ভর্তি হবে, আর সে পড়ালেখা করে একদিন অনেক বড় হবে। তো এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ করেই একদিন তাদের দাদি অনেক অসুস্থ হয়ে যায়, কিন্তু তাদের আশেপাশে কোনো হসপিটাল অথবা ডক্টর ছিল না। তাই ডক্টর দেখাতে হলে তাদেরকে শহরে যেতে হয়, কিন্তু জিসাংয়ের দাদি তো কোথাও যেতে পারবে না। তাই ইউনজু নিজেই ডক্টর আনতে শহরে যেতে চায়। তবে শহরে যেতে হলে তাকে টুইন টাওয়ার পার হতে হবে। তাই ইউনজু তার কোমরে রশি বাঁধে, আর সে যখনই টুইন টাওয়ারটি পার হতে যাবে,
তখনই তার চোখ নদীর স্রোতের উপর পড়ে। ইউজু কিন্তু আগে থেকেই টুইন টাওয়ার পার হতে ভয় পেত। সে হয়তো হাতে গোনা কয়েকবার টুইন টাওয়ারটি পার হয়েছে, কিন্তু এখন নদীর স্রোত দেখে সে আরো বেশি ভয় পাচ্ছে। আর জিসাং এটা বুঝতে পারে, তাই সে সঙ্গে সঙ্গেই তার মায়ের হাত থেকে রশিটি নিয়ে নেয় আর সে রশিটিকে তার কোমরে বাঁধতে শুরু করে। অর্থাৎ সেই এখন টুইন টাওয়ার পার হতে চাইছে, কিন্তু ইউজু তার হাত থেকে রশিটি ছিনিয়ে নেয় আর সে তাকে যেতে নিষেধ করে। কিন্তু ঠিক তখনই স্কুল থেকে নাসিয়া ফিরে আসে। নাসিয়াকে দেখে জিসাং অনেক খুশি হয়ে যায়। এরপর সে নাসিয়াকে উপরে নিয়ে আসে আর সে তাকে তাদের দাদির অসুস্থতার কথা জানায়। তাই নাসিয়া দেরি না করে সঙ্গে সঙ্গেই টুইন টাওয়ার পার হয়ে যায় আর সে ডক্টর ডাকার জন্য শহরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে নাসিয়া ডক্টরের কাছে চলে আসে আর সে ডক্টরকে বলে, আমার দাদি খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি করে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। কিন্তু সেই সময় ডক্টর কোনো এক জরুরি কাজে যাচ্ছিল, তাই সে নাসিয়াকে বলে, আমার আজকে শহরের বাহিরে অনেক জরুরি একটি কাজ আছে। যদি তোমাদের বাড়িটি শহরের মধ্যে হতো তাহলে আমি অবশ্যই যেতাম, কিন্তু তোমাদের বাড়িতে যেতে হলে তো টুইন টাওয়ার পার হতে হয়, আর এটা করতেই আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আমার কাছে আজকে এত সময় নেই, তাই আমি যেতে পারবো না নাসিয়া। কিন্তু নাসিয়া তার কোনো কথাই শুনতে চাইছিল না, বরং সে ডক্টরের ব্যাগ থেকে তার জিনিসপত্রগুলো বের করে দেয় আর সে আজকে তাকে কোথাও যেতে নিষেধ করে। কিন্তু ডক্টরের আসলেই অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই সে কিছুতেই নাসিয়ার সঙ্গে যাবে না। নাসিয়া তখন ডক্টরকে বলে, যদি আপনার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই না থাকে তাহলে ডক্টর কেন হয়েছেন? আজকে আপনার কাছে একজন মানুষের জীবনের চাইতে আপনার কাজটাই বেশি মূল্যবান হয়ে গেল। আজ যদি আমার দাদির বদলে আপনার আপন কোনো মানুষের এই অবস্থা হতো তাহলে কি তাকে ফেলে আপনি কাজে যেতে পারতেন? এই বলেই নাসিয়া কান্না করে দেয়। আর নাসিয়ার কান্না দেখে ডক্টরের মায়া হয়, তাই সে তার কাজ বাদ দিয়ে নাসিয়ার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। নাসিয়া এতে অনেক খুশি হয়। এরপর ডক্টর নাসিয়ার সঙ্গে টুইন টাওয়ারের কাছে চলে আসে, কিন্তু বাকিদের মতো ডক্টরও টুইন টাওয়ার পার হতে ভয় পেত। তো এখানে সে টুইন টাওয়ারের উচ্চতা দেখে তার জিনিসপত্র নিয়ে আবারও সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নাসিয়া তখন ডক্টরের পা ধরে বলে, দয়া করে আপনি চলে যাবেন না, আপনি একটু আমার দাদির চিকিৎসা করুন, এতে করে একজন মানুষের জীবন বেঁচে যাবে। আমার দাদির কিছু হয়ে গেলে আমরা 2 ভাই বোন বাঁচতে পারবো না, দাদিই আমাদের জন্য সবকিছু। কথাগুলো শুনে ডক্টর আবারও রাজি হয়। তবে টুইন টাওয়ার পার হতে ডক্টর অনেক ভয় পাচ্ছিল। তারপরে সে কোনো মতে চিৎকার দিয়ে টুইন টাওয়ার পার হয়ে যায় আর সে সোজা নদীর অপর প্রান্তে গিয়ে পড়ে। অন্যদিকে পাহাড়ের উপরে জিসাং ছিল, সে তার বোনের জন্য এখানে অপেক্ষা করছে। তো ডক্টরের পৌঁছানোর পর নাসিয়াও টুইন টাওয়ার পার হয়, কিন্তু ডক্টর এখানে দেখতে পায় তার চোখে তার চশমা নেই। আসলে টুইন টাওয়ার পার হওয়ার সময় ডক্টরের চশমা পানিতে পড়ে যায় আর জিসাং এটা দেখতে পেয়েছিল। তাই ডক্টর যখন তার চশমা খোঁজাখুঁজি করছিল, জিসাং তখন তাকে জানায় যে তার চশমা পানিতে পড়ে গিয়েছে, কিন্তু এখন পানির মধ্য থেকে চশমাটি আনা সম্ভব নয়। তাই ডক্টর এখানে ঝাপসা দেখা সত্ত্বেও কোনো মতে নাসিয়াদের বাড়িতে যায় আর সে নাসিয়ার দাদির ট্রিটমেন্ট শুরু করে। নাসিয়ার দাদির ট্রিটমেন্টের পর ডক্টর সবাইকে বলে, ভয়ের কোনো কারণ নেই, এটা তার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করলে সে ঠিক হয়ে যাবে, তাই আপনারা তার দিকে বেশি বেশি খেয়াল রাখুন। নাসিয়া তখন ডক্টরকে ধন্যবাদ জানায়। এরপর ডক্টর সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু জিসাং ডক্টরকে বলে, আমার কুকুর মিংমিং তার পায়ে আঘাত পেয়েছে, আপনি কি মিংমিংকেও ঠিক করে দিতে পারবেন? ডক্টর তখন জিসাংয়ের কুকুরটিরও ট্রিটমেন্ট করে, ফলে জিসাং অনেক খুশি হয়ে যায়। এরপর ডক্টর তাদেরকে বলে সে এখন আর টুইন টাওয়ার দিয়ে যাবে না, সেখানকার পাহাড়ের কিনারায় অনেক সরু একটি রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে শহরে যেতে অনেক বেশি সময় লাগে। তাছাড়া রাস্তাটি পাহাড়ের একদম কিনারায় অবস্থিত, তাই সেখানেও জীবনের ঝুঁকি রয়েছে। তবে ডক্টরের কাছে টুইন টাওয়ারের চাইতে সেই রাস্তাটিকেই ভালো মনে হয়, তাই ডক্টর সেই রাস্তা দিয়েই যেতে চায়। এরপর ডক্টর তাদেরকে বিদায় জানিয়ে তার হসপিটালে ফিরে যায়। কিছুক্ষণ পর নাসিয়া তার হোমওয়ার্ক করতে বসে, তবে আজকে তাকে স্কুল থেকে একটি হিসেব বের করতে বলা হয়েছে, আর সেটা হলো স্কুলের টোটাল স্টুডেন্টদের সংখ্যা থেকে একটি এভারেজ ভ্যালু বের করা। কিন্তু নাসিয়া এই হিসেবটি মেলাতে পারছিল না। ঠিক তখনই সেখানে জিসাং চলে আসে আর সে সঙ্গে সঙ্গে হিসেবটির সমাধান বের করে ফেলে। নাসিয়া এতে অনেক অবাক হয়ে যায়।
এমনকি সে অনেক খুশিও হয়, কারণ তার ভাই তো এখনো স্কুলে পর্যন্ত যায়নি। কিন্তু সে এত সহজেই কিনা হিসেবটি সমাধান করে ফেলল। আসলে নাসিয়া যখন প্রতিদিন তার বাড়িতে পড়তে বসে, তখন পড়া শেষ না হওয়া পর্যন্ত জিসাং তার পাশেই বসে থাকে। এরপর সেই পড়াগুলোই সে বাড়িতে বসে প্র্যাকটিস করে, যার ফলে সে স্কুলে না গেলেও মোটামুটি অনেক কিছুই পড়তে পারে। ঠিক এমন সময় সেখানে তাদের মা ইনজু চলে আসে। আর ইনজু এখানে জিসাংয়ের কাছে টুইন টাওয়ার পার হওয়ার রশিটি চায়, কারণ টুইন টাওয়ারের রশিটি জিসাংয়ের কাছে ছিল। ইনজু এখানে জিসাংকে বলে, আমি না তোমাকে অনেকদিন আগে থেকেই নিষেধ করেছি যে কখনো তুমি টুইন টাওয়ার পার হতে চাইবে না, তারপরও তুমি আজকে টুইন টাওয়ার পার হতে চাইছিলে। এরপর যদি কখনো তুমি টুইন টাওয়ার পার হওয়ার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে অনেক মারব। নাসিয়াও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর যদি নাসিয়া তোমাকে বাঁচাতে আসে, তাহলে নাসিয়াকে আমি তোমার আগে মারব। জিসাং তখন ইউনজুকে বলে, নাসিয়া আপু তো প্রতিদিনই টুইন টাওয়ার পার হয়, তাহলে আমি কেন পার হতে পারবো না? ইউনজু বলে, কারণ তুমি এখনো অনেক ছোট, আর তোমার বোন নাসিয়া স্কুলে যাওয়ার জন্য টুইন টাওয়ার পার হয়। তুমিও যখন নাসিয়ার মতো বড় হয়ে স্কুলে যাবে, তখন তুমিও টুইন টাওয়ার পার হতে পারবে, কিন্তু এখন না। একথা শুনে জিসাং বলে, কিন্তু এখন তো আমার স্কুলে যাওয়ার বয়স হয়েছে। আপু যখন আমার বয়সী ছিল, তখন থেকেই তো স্কুলে গিয়েছে। ইউনজু তখন জিসাংকে বলে, আমাদের পরিবারের সবার মধ্যে নাসিয়া সবচাইতে সাহসী। তাছাড়া ছোটবেলা থেকেই নাসিয়া টুইন টাওয়ার পার হতে দক্ষ ছিল, তাই তাকে স্কুলে যেতে দেয়া হয়েছে। এখন আমি তোমার স্কুলে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আগে তোমার বাবা শহর থেকে বাড়িতে ফিরুক, তারপর দেখা যাবে। কিন্তু জিসাং এখানে স্কুলে যাওয়ার জন্য তার মায়ের সঙ্গে তর্ক করতে শুরু করে। ফলে ইউনজু জিসাংয়ের উপর অনেক রেগে যায়, আর সে জিসাংকে মারতেই যাচ্ছিল, কিন্তু নাসিয়া তাকে বাঁচিয়ে নেয়। আর সে তার মাকে বলে, তুমি জিসাংকে মেরো না মা, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। জিসাংও তখন তার মায়ের কাছে ক্ষমা চায়। তাই ইউনজু আর জিসাংকে কিছু না বলে তার কাজে চলে যায়। কিছুক্ষণ পর জিসাং নাসিয়াকে সেই ডিমটি খেতে দেয়, যেটা তাকে তার দাদি দিয়েছিল। নাসিয়া এতে অনেক খুশি হয়। এরপর নাসিয়া জিসাংয়ের সঙ্গে বাহিরে খেলতে চলে যায়। তারা দুই ভাই বোন এখানে অনেক মজা করে। এরপর নাসিয়া তার ভাই জিসাংকে কাগজের তৈরি একটি চরকি দেয়। জিসাং তার জীবনে এই প্রথমবার কাগজের তৈরি চরকি দেখেছে, তাই সে প্রচন্ড খুশি হয়। আর সে নাসিয়াকে বলে, তুমি এটা কোথায় পেয়েছো আপু? নাসিয়া বলে, আজকে আমাদের স্কুলে আমাদেরকে এটা বানাতে শিখিয়েছে, তাই আমি তোমার জন্য এটা বানিয়ে এনেছি। আমি জানতাম তুমি এটা পেলে অনেক খুশি হয়ে যাবে। জিসাং তখন বলে, তুমি তো প্রতিদিন স্কুলে যাও, তোমার অনেক মজা হয় তাই না? আর নিশ্চয়ই সেখানে তোমার অনেক বন্ধুও হয়েছে। স্কুলে যাওয়ার পর তুমি তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারো, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। তাই তুমি স্কুলে চলে গেলে আমি অনেক একা হয়ে যাই। মিংমিংয়ের সাথে আর কতক্ষণ খেলা যায় বলো? জানো আপু, আমারও না তোমার মতো স্কুলে যেতে ইচ্ছে করে। সেখানে আমার অনেক বন্ধু হবে, আমি লেখাপড়া করব, আর বড় হয়ে আমাদের সংসারে সব অভাব দূর করে দেব। আমি অনেক বড় অফিসার হব। জিসাংয়ের কথা শুনে নাসিয়া তাকে বলে, তুমি মন খারাপ করো না জিসাং, মা তো বলেছেই যে বাবা আসার পর তোমাকে স্কুলে ভর্তি করে দেয়া হবে, আর তখন আমরা দুই ভাই বোন একসঙ্গে স্কুলে যাব। জিসাং তখন নাসিয়াকে বলে, কিন্তু বাবা তো প্রায় অনেক দিন ধরেই বাড়িতে ফিরছে না, না জানি বাবা কবে ফিরে আসবে, আর আমি কবে স্কুলে ভর্তি হব। নাসিয়া তখন জিসাংকে একটি ব্রিজের ছবি দেখায়, যেটা তার বইয়ের মধ্যে রয়েছে। এরপর সে জিসাংকে বলে, এই দেখো, এটা হলো একটি ব্রিজ, আর এই ব্রিজগুলোকে নদীর উপরে তৈরি করা হয়, যাতে করে মানুষ পায়ে হেঁটেই নদী পার হতে পারে। আমাদের এখানকার নদীর উপর খুব শীঘ্রই এমন একটি ব্রিজ তৈরি হবে, আর তখন আমাদেরকে আর টুইন টাওয়ার ব্যবহার করতে হবে না। ফলে তোমাকেও স্কুলে যেতে দেয়া হবে, আর তখন আমরা দুই ভাই বোন মিলে শহরে গিয়ে পুরো শহরে ঘুরে বেড়াবো, আর তুমি লেখাপড়া করে তোমার স্বপ্নও পূরণ করতে পারবে। এরপর তারা দুই ভাই বোন মিলেমিশে একসঙ্গে সেই ডিমটি খায়, যেটা জিসাংকে তার দাদি দিয়েছিল। জিসাং তখন নাসিয়াকে বলে, ব্রিজ তৈরি হতে তো অনেক দেরি হবে, কিন্তু তার আগেই আমি একদিন টুইন টাওয়ার পার হব। ছোটবেলা থেকেই এটা আমার ইচ্ছে। নাসিয়া তখন জিসাংকে বলে, যদি তুমি এমনটা করতে চাও তাহলে আমি কিন্তু মাকে বলে দেব। এরপর রাতের বেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, জিসাং তখন একা একা ঘুম থেকে ওঠে। এরপর সে নাসিয়ার কাছে এসে নাসিয়াকেও ঘুম থেকে ডেকে তোলে। আসলে জিসাং অনেক ভয়ে ভয়ে ছিল যে যদি তার আপু তার মাকে সবকিছু বলে দেয়,
তাই সে এখানে নাসিয়াকে বলে, আজকে দুপুরবেলা আমি তোমাকে বলেছিলাম না যে আমি টুইন টাওয়ার দিয়ে নদী পার হব? সেটা তো আমি তোমাকে দুষ্টুমি করে বলেছিলাম। তুমি মাকে কিছু বলো না আপু, আমি আর কখনো কথা বলবো না। নাসিয়া তখন জিসাংকে বলে, শুধুমাত্র কথা বলার জন্যই তুমি আমাকে ডেকেছ? আমি তো জানি যে তুমি আমার লক্ষ্মী ভাই, আর আমার এত ভালো ভাইয়ের নামে মায়ের কাছে কিভাবে নালিশ করব বলো? যাও এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কালকে আমরা দুজন অনেক মজা করব। এরপর তারা দুই ভাই বোন ঘুমিয়ে পড়ে। আর কয়েক ঘন্টা পরে সকাল হয়ে গেলে নাসিয়া এবং তার কয়েকজন বন্ধুরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, আর তারা এক এক করে টুইন টাওয়ার পার হতে থাকে। নাসিয়ার বন্ধুরা টুইন টাওয়ার পার হয়ে যায়। এদিকে নাসিয়ার সঙ্গে তার ভাই জিসাংও ছিল। আর ঠিক তখনই তারা সেখানে তাদের এলাকার একজন পরিচিত আঙ্কেলকে দেখতে পায়, আর তিনি ছিলেন একজন সমাজকর্মী। তিনি জিসাং এবং নাসিয়াকে আগে থেকেই অনেক আদর করে, তাই সে এখানে জিসাংকে কোলে তুলে নেয়। তবে সে এখানে বুঝতে পারে যে জিসাংয়ের মন খারাপ, তাই সে জিসাংয়ের কাছে তার মন খারাপের কারণ জানতে চায়। জিসাং তখন তাকে বলে, নাসিয়া আপুর মতো আমিও স্কুলে যেতে চাই, কিন্তু টুইন টাওয়ারের জন্য মা আমাকে স্কুলে যেতে দেয় না। এরপর আঙ্কেল জিসাংকে বলে, ও এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না জিসাং, খুব শীঘ্রই সরকার এখানে অনেক বড় একটি ব্রিজ তৈরি করবে। কিছুদিনের মধ্যেই ব্রিজ তৈরির কাজ শুরু হবে, আর একবার ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে তুমি দৌড়ে দৌড়ে স্কুলে যেতে পারবে, আর এই ব্রিজটি আমাদের সবার জীবন বদলে দেবে। একথা শুনে তারা দুই ভাই বোন অনেক খুশি হয়ে যায়। এরপর নাসিয়া জিসাংকে বিদায় জানিয়ে স্কুলে চলে যায়, আর জিসাং তাদের বাড়িতে ফিরে আসে। তবে আজকে জিসাং তার মায়ের সমস্ত কাজ করে দেয়, আর সে তাড়াহুড়ো করে তার মাকে কাজে পাঠিয়ে দেয়। তার মা ইনজু আসলে কৃষি কাজ করে, তো আজকে বাড়ির কাজ একটু তাড়াতাড়ি শেষ হওয়ায় ইনজু তার কাজে বেরিয়ে পড়ে। আর ইনজু চলে যাওয়ার পর জিসাং তার দাদিকে খাবার খেতে দেয়। এরপর জিসাং দৌড়ে তাদের বাড়ির উপরে চলে আসে, আর সে একটি লাঠির সাহায্যে তার কিছু কাপড় পরিয়ে একটি কাকতারুয়ার মতো তৈরি করে। এরপর সে কাকতারুয়াটিকে তাদের টিনের এক প্রান্তে রেখে দেয়। এমনকি সে নিচে এসেও চেক করে দেখে যে কাকতারুয়াটিকে বোঝা যাচ্ছে কিনা, যাতে করে তার মা বাড়িতে ফিরলে সে যে বাড়িতে নেই এটা বুঝতে না পারে। কারণ কাকতারুয়াটিকে দেখলে তার মা মনে করবে যে জিসাং হয়তো উপরে মিংমিংয়ের সঙ্গে খেলছে, ফলে তার মা তাকে আর খুঁজবে না। আসলে জিসাং আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে যে যেভাবেই হোক আজ সে টুইন টাওয়ার পার হবে, আর সে নাসিয়ার স্কুল দেখে আসবে। তাই জিসাং রশি এবং বেয়ারিং নিয়ে টুইন টাওয়ারের কাছে চলে যায়। এরপর সে রশিটিকে তার কোমরে শক্ত করে বাঁধে, ঠিক যেমনটা সে এতদিন নাসিয়াকে করতে দেখেছে। তবে জিসাং কিন্তু এখানে নদীর উচ্চতা দেখে কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু তারপরও সে সাহস করে কোনো মতে টুইন টাওয়ার পার হতে শুরু করে। কিন্তু সে এখানে ভয়ে চিৎকার করতে থাকে, এমনকি তার পায়ের একটি জুতো নিচে পড়ে যায়। তবুও জিসাং কোনো মতে টুইন টাওয়ারটি পার হতে সক্ষম হয়। এরপর সে দৌড়ে তার বোনের স্কুলে চলে আসে, আর এখানে সে একটি দেয়ালের পেছনে দাঁড়িয়ে স্কুলের সমস্ত বাচ্চাদেরকে দেখছিল। বাচ্চারা এখানে একসঙ্গে নানা ধরনের খেলায় ব্যস্ত ছিল। এদিকে এগুলো দেখে জিসাংয়ের অনেক ভালো লাগে। এরপর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের ক্লাস শুরু হয়, ফলে সমস্ত বাচ্চারা তাদের ক্লাসে চলে আসে। তখন ক্লাস টিচার ক্লাসে বাচ্চাদেরকে একটি কবিতা শেখাচ্ছিল। অন্যদিকে জিসাং দৌড়ে সেই জানালার কাছে চলে আসে। জিসাং এখানে ক্লাস টিচারের বলা কবিতাটি খুব মনোযোগ সহকারে শুনছিল। এরপর আমরা লিয়া নামক একজন মেয়েকে দেখতে পাই। লিয়া হলো এই স্কুলের নতুন টিচার, আর আজকে সে শহর থেকে এই স্কুলে শিফট হয়েছে। তো লিয়া তার জিনিসপত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে, কিন্তু লিয়া যখন সেই ক্লাসরুমের পেছন দিয়ে যাচ্ছিল তখন সে সেখানে জিসাংকে দেখতে পায়। ফলে সঙ্গে সঙ্গে সে জিসাংকে বলে, তুমি ক্লাসে না গিয়ে জানালার কাছে কি করছো? তুমি কোন ক্লাসে পড়ো, আর তোমার নাম কি? লিয়া আসলে জিসাংকে এই স্কুলের স্টুডেন্ট ভেবেছে, কিন্তু জিসাং এখানে লিয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিয়ার যেহেতু আজকে স্কুলে প্রথম দিন ছিল, তাই সে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে স্কুলের প্রতিটি ক্লাসে যায়, যাতে করে সে বাচ্চাদের সঙ্গে পরিচিত হতে পারে। কিন্তু ক্লাসে এসে লিয়া দেখতে পায় ক্লাসের প্রতিটি স্টুডেন্টের পায়ে স্লিপার্স। কিন্তু এটা যেহেতু একটি পাহাড়ি এলাকা ছিল, তাই এখানে বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়, যার ফলে পুরো এলাকা কাদা দিয়ে পিচ্ছিল হয়ে যায়। আর এসব অঞ্চলে স্লিপার্স পরা একটি বিপজ্জনক ব্যাপার, কারণ যে কোনো সময় বাচ্চারা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যেতে পারে। লিয়া তখন স্কুলের প্রিন্সিপালকে কথা বলে, কিন্তু প্রিন্সিপাল লিয়াকে জানায় যে এই স্কুলের সমস্ত বাচ্চারাই দরিদ্র পরিবার থেকে এসেছে, তারা তো ঠিকমতো খেতে
পর্যন্ত পারে না, তাই তাদের পক্ষে স্লিপার্স ছাড়া শু জুতা কেনা সম্ভব নয়। একথা শুনে লিয়ার বাচ্চাদের জন্য খুব খারাপ লাগে, তাই লিয়া ক্লাসরুম থেকে বাহিরে চলে আসে। কিন্তু বাহিরে এসে লিয়া টুইন টাওয়ারের বিয়ারিং দেখতে পায়, তবে সেগুলো সম্পর্কে তেমন কিছুই জানতো না। কিন্তু সে প্রিন্সিপালের কাছে টুইন টাওয়ার সম্পর্কেও জানতে পারে। আর এসব কিছু জানতে পেরে লিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ তার ধারণাই ছিল না যে পাহাড়ি অঞ্চলের বাচ্চারা এত কষ্ট করে লেখাপড়া করে। অন্যদিকে আমরা জিসাংকে দেখতে পাই, যে কিনা টুইন টাওয়ারের সাহায্যে আবারও বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে জিসাং সেখানকার সবকিছু ঠিকঠাক করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই নাসিয়া স্কুল শেষ করে টুইন টাওয়ারের সাহায্যে বাড়িতে ফিরে আসে। নাসিয়াকে দেখে জিসাং অনেক খুশি হয়ে যায়। তবে জিসাং কিন্তু নাসিয়াকে আজকের ঘটনা বলে না, বরং নাসিয়া এখানে জিসাংকে বলে, জানো জিসাং, আজকে আমাদের স্কুলে একটি নতুন ম্যাম এসেছে। সে দেখতে অনেক সুন্দর আর তার ব্যবহারও অনেক ভালো। নাসিয়া এখানে জিসাংকে স্কুলে সমস্ত কথা বলে। এরপর পরের দিন সকালে যখন ইনজু কাজ করতে যায়, সেই সুযোগে জিসাং আবারও স্কুলে চলে আসে। জিসাং এখানে কালকের মতোই লুকিয়ে লুকিয়ে ক্লাসে সবকিছু দেখছিল। আর আজকে তাদের নতুন টিচার লিয়া ক্লাস নিচ্ছিল। বাচ্চাদেরকে পড়তে দেখে জিসাংয়েরও অনেক পড়তে ইচ্ছে করছে। কিন্তু হঠাৎ করে লিয়া জানালার পেছনে জিসাংকে দেখতে পায়, আর সে সঙ্গে সঙ্গে জিসাংয়ের কাছে আসতে থাকে। জিসাং এতে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো সেদিন রাতে নাসিয়া বাড়ির সবাইকে সেই কবিতাটি শোনাচ্ছিল, যেটা তাদেরকে স্কুলে শেখানো হয়েছে। কিন্তু নাসিয়ার সঙ্গে সঙ্গে জিসাংও কবিতাটি বলছিল। নাসিয়া এতে কিছুটা অবাক হয়ে যায়, আর সে জিসাংকে বলে, তুমি এই কবিতাটি কিভাবে জানলে? এটা তো আমাদের স্কুলে শিখিয়েছে। জিসাং এতে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি তো এই কবিতাটি তোমার কাছ থেকে শিখেছি। তুমি তো এই মাত্র কবিতাটি বলছিলে, আমি এখনই তোমার কাছ থেকে শুনে শুনে শিখে ফেলেছি। নাসিয়া এতে অনেক খুশি হয়। পরের দিন সকালে লিয়া স্কুলের প্রিন্সিপালের কাছে আসে, আর সে প্রিন্সিপালকে বলে, টুইন টাওয়ার পার হয়ে স্কুলে আসা এখানকার বাচ্চাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময়ে কোনো না কোনো অঘটন ঘটতে পারে, তবে তার আগেই এই অঞ্চলে একটি ব্রিজের প্রয়োজন। তাই লিয়া এখানে প্রিন্সিপালের সঙ্গে মিলে ব্রিজ তৈরিতে একটি পদক্ষেপ নিতে চায়। এরপর লিয়া স্কুলের সমস্ত বাচ্চাদের পায়ের মাপ নেয়, কারণ সে নিজেই এবার বাচ্চাদেরকে জুতো কিনে দিতে চায়। আর পায়ের মাপ নেওয়ার সময় লিয়া নাসিয়ার সঙ্গে অনেক গল্প করে, ফলে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিয়া তখন নাসিয়াদের বাড়িতে যেতে চায়, তাই স্কুল শেষ হওয়ার পর নাসিয়া লিয়াকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন মিলে তখন টুইন টাওয়ারের কাছে চলে আসে। লিয়া এখানে টুইন টাওয়ারে চড়তে কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু নাসিয়া লিয়ার মনে সাহস যোগায়, আর সে লিয়ার কোমরে টুইন টাওয়ারের রশি বেঁধে দেয়। এরপর লিয়া প্রথমে টুইন টাওয়ার পার হতে থাকে, কিন্তু টুইন টাওয়ারের মাঝখানে এসে তার বিয়ারিং আটকে যায়। লিয়া এতে অনেক ভয় পায়। এমন সময় নাসিয়া ধাক্কা দিয়ে লিয়ার বিয়ারিং ঠিক করে। এরপর তারা কোনো মতে টুইন টাওয়ার পার হয়ে যায়। ঠিক তখনই জিসাং দূর থেকে লিয়াকে দেখতে পায়, তাই সে দৌড়ে লুকোতে চলে যায়, যাতে করে লিয়া তাকে কোনোভাবেই দেখতে না পারে। কারণ জিসাংয়ের মনে ভয় ছিল, ম্যাডাম লিয়া তো জিসাংকে স্কুলে দেখেছে, আর সে যদি তার মায়ের সামনে এই কথা বলে দেয় তাহলে তার মা তাকে আস্ত রাখবে না। আর এই ভয়তেই জিসাং লুকিয়ে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে জিসাংদের সেই আঙ্কেল চলে আসে, যে কিনা জিসাং এবং নাসিয়াকে অনেক আদর করে। আর সেই আঙ্কেলের নাম হলো মানসু। তো মানসু এখানে জিসাংকে কোলে তুলে নিয়ে সোজা তাদের রুমে চলে যায়। আর ঘরের মধ্যে স্কুলের ম্যাডাম লিয়া ছিল। লিয়া এখানে জিসাংয়ের মায়ের সঙ্গে গল্প করছিল, কিন্তু ঠিক তখনই লিয়া জিসাংকে দেখতে পায়। আর সঙ্গে সঙ্গে সে জিসাংকে বলে, তুমি সেই ছেলেটা না যে কিনা প্রতিদিন লুকিয়ে লুকিয়ে স্কুলে আসো, আর আমাকে দেখলে তুমি দৌড়ে কেন পালাও? জিসাং তখন ভয় পেয়ে লিয়ার কথার কোনো জবাবই দিতে পারে না। এদিকে এসব কথা জানতে পেরে ইউনজু অনেক রেগে যায়, কারণ সে বারবার জিসাংকে টুইন টাওয়ার পার হতে নিষেধ করেছিল, কিন্তু জিসাং তার কোনো কথাই শোনেনি। জিসাং এখানে ভয় পেয়ে তার বোনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর মানসু জিসাংয়ের মাকে শান্ত হতে বলে, এবং সে জিসাংকে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু জিসাং বলে, আপুর মতো আমিও স্কুলে যেতে চাই। স্কুলে তো আমাদের এখানকার অনেক ছেলেমেয়ে পড়ে, তাহলে আমি কেন পড়তে পারবো না? সবার মতো আমারও তো পড়তে ইচ্ছে করে। তাহলে মা আমাকে কেন স্কুলে যেতে দিতে চায় না? আসলে মা আমাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাকে ঠিকই স্কুলে যেতে দিত। একথা শুনে ইউনজু অনেক কষ্ট পায়। আর সে জিসাংকে বলে, আমি তোমাকে ভালোবাসি বলে স্কুলে যেতে দিতে চাই না।
আজ থেকে প্রায় 3 বছর আগে আমি টুইন টাওয়ারে মরতে মরতেই বেঁচে গিয়েছি। এরপর থেকে আর কোনোদিনও দ্বিতীয়বার আমি টুইন টাওয়ারে ওঠার সাহস পাইনি। যখন আমার কোনো কিছু প্রয়োজন হয়েছে তখন আমি নাসিয়াকে সব জায়গায় পাঠিয়েছি, কারণ নাসিয়া টুইন টাওয়ার পারাপারে অনেক দক্ষ ছিল। আর তুমি এইটুকু বাচ্চা হয়ে কিভাবে সাহস পাও? আমি কি এখন মা হয়ে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেব? লিয়া তখন ইউনজুকে শান্ত হতে বলে, আর সে ইউনজুকে জানায় তার অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু আছে যে কিনা গভর্নমেন্টের হয়ে কাজ করে। আর লিয়া তার সেই বন্ধুর সঙ্গে এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে কথা বলেছে। আর খুব শীঘ্রই এখানে ব্রিজ তৈরির কাজ শুরু হবে এবং ব্রিজ তৈরি হয়ে যাওয়ার পরেই নাসিয়া এবং জিসাং একসঙ্গে স্কুলে যেতে পারবে। তাছাড়া তারা একটি ফান্ড তৈরি করেছে, আর সেই ফান্ডের টাকা দিয়ে তারা স্কুলের সমস্ত বাচ্চাদেরকে শু কিনে দেবে। কিন্তু ব্রিজ না হওয়া পর্যন্ত জিসাং যেহেতু স্কুলে যেতে পারবে না, তাই লিয়া জিসাংকে বাড়িতে এসেই পড়ানোর সিদ্ধান্ত নেয়। জিসাং এতে প্রচন্ড খুশি হয়, এমনকি নাসিয়াও অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এরপর লিয়া নাসিয়াকে এক জোড়া জুতো উপহার দেয়, যাতে করে নাসিয়ার স্কুলে যেতে সুবিধা হয়। লিয়া ম্যাডাম তখন সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। এদিকে জুতোগুলো পেয়ে নাসিয়া অনেক খুশি ছিল, কিন্তু ঠিক তখনই জিসাং জুতোগুলো নিয়ে নেয়, আর সে জুতোগুলো তার কাছে রাখার জন্য বায়না ধরে। সে তার মাকে বলে, যদি তোমরা আমাকে জুতোগুলো না দাও তাহলে আমি আবারও টুইন টাওয়ারে যাব। নাসিয়া তখন তার ভাইকে জুতোগুলো দিয়ে দেয় আর বলে, তুমি আমাকে এখন কথা দাও যে জুতোগুলোর বিনিময়ে তুমি আর টুইন টাওয়ারে যাবে না। জিসাং তখন নাসিয়াকে কথা দেয়, আর নাসিয়া এবং তার মা এতে অনেক খুশি হয়। এদিকে জুতোগুলো পেয়ে জিসাংও অনেক খুশি ছিল, তাই রাতের বেলা সে জুতোগুলোকে তার সঙ্গে নিয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্কুলের সমস্ত বাচ্চারা নতুন জুতো পরে স্কুলে যাচ্ছিল। লিয়া আসলে গতকালকেই স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে জুতো দিয়েছে, তবে সবাই আজকে সুজুতো পরে স্কুলে গেলেও নাসিয়া যাচ্ছিল স্লিপার্স পরে। তবে নাসিয়ার এতে একটুও মন খারাপ হয় না, কারণ সে তো তার ভাইকে খুশি করতে পেরেছে, আর এটাই নাসিয়ার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে দৌড়ে জিসাং চলে আসে, আর সে নিজের হাতে অনেক যত্ন করে তার বোন নাসিয়াকে জুতোগুলো পরিয়ে দেয়। আর সে নাসিয়াকে বলে, এখন তো আমি তোমাকে জুতোগুলো পরতে দিচ্ছি, তবে বাড়িতে এসেই কিন্তু তুমি আমাকে জুতোগুলো ফিরিয়ে দেবে। স্কুলে যাওয়ার সময় তুমি জুতোগুলো পরবে, আর বাড়িতে ফেরার পর আমি জুতোগুলো পরব, আর এভাবেই সব জিনিস আমরা দুজন ভাগাভাগি করে নিব। একথা শুনে নাসিয়া অনেক খুশি হয়ে যায়, আর সে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। এরপর ক্লাস শেষ করে নাসিয়া স্কুলের বারান্দায় বসে লিয়ার সঙ্গে গল্প করছিল, কিন্তু নাসিয়া এখানে তার জুতোগুলো খুলে রাখে। লিয়া তখন নাসিয়াকে জিজ্ঞাসা করে, তুমি জুতোগুলো খুলে রেখেছ কেন? নাসিয়া তখন বলে, আসলে আমার ভাই জুতোগুলো অনেক পছন্দ করেছে, জুতোগুলো যাতে ময়লা না হয়ে যায় তাই আমি জুতোগুলো খুলে রেখেছি। আমি আসলে জুতোগুলো পরতেই চাইনি, কিন্তু আমার ভাই আমাকে এতটা যত্ন করে জুতোগুলো পরিয়ে দিয়েছে তাই আমি জুতোগুলো পরেছি। তবে আমি চাই না আমার ভাইয়ের পছন্দের জিনিস নষ্ট হয়ে যাক। একথা বলেই নাসিয়া স্কুল থেকে একটি দোকানে চলে আসে, কিন্তু জুতোগুলো নাসিয়ার হাতেই ছিল, আর সে খালি পায়ে হাঁটছিল যাতে করে জুতোগুলো ময়লা না হয়ে যায়। নাসিয়া তখন সেই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে, কিন্তু ঠিক তখনই নাসিয়া সেখানে ছেলেদের জন্য খুব সুন্দর এক জোড়া জুতো দেখতে পায়। নাসিয়ার এখানে অনেক ইচ্ছে হয় যে সে তার ভাইকে এই জুতোগুলো উপহার দেবে, কিন্তু তার কাছে অল্প টাকা থাকায় সে জুতোগুলো কিনতে পারে না। কিন্তু ঠিক তখনই সেখানে ম্যাডাম লিয়া চলে আসে, আর সে জিসাংয়ের জন্য নাসিয়াকে জুতোগুলো কিনে দেয়। নাসিয়া এতে প্রচন্ড খুশি হয়, আর সে লিয়াকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। তবে নাসিয়া কিন্তু আজকে অনেক এক্সাইটেড ছিল, কারণ সে এটা ভেবেই অনেক আনন্দ পাচ্ছে যে জুতোগুলো পেয়ে তার ভাই না জানি কতটা খুশি হবে। লিয়া তখন জুতোগুলোকে অনেক যত্ন করে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপর লিয়া টুইন টাওয়ার পার হতে যায়, কিন্তু সে যখন টুইন টাওয়ারটি পার হচ্ছিল তখন তার ব্যাগের মধ্য থেকে সেই জুতোগুলো পানিতে পড়ে যাচ্ছিল। ফলে নাসিয়া সেই জুতোগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু এতে করে নাসিয়ার দড়ির বেয়ারিং ফসকে যায়, যার কারণে নাসিয়া সোজা পানিতে পড়ে। আর পানিতে থাকা পাথরের সঙ্গে নাসিয়ার মাথায় অনেক আঘাত লাগে, ফলে সঙ্গে সঙ্গেই নাসিয়া মারা যায়। নাসিয়া আজকে অনেক খুশি ছিল, কারণ সে তার ভাইকে একজোড়া জুতো উপহার দিতে পারবে, কিন্তু নাসিয়ার এই ইচ্ছেটাই অপূর্ণ রয়ে গেল। এরপর আমরা জিসাংকে দেখতে পাই। জিসাং এখানে একটি কাগজের চরকি বানিয়েছে, আর এই চরকি বানানো তাকে তার বোনই শিখিয়েছে। তো জিসাং এখানে সেই চরকি নিয়ে খেলা করছিল, কিন্তু ঠিক তখনই তাদের বাড়িতে দৌড়তে দৌড়তে কয়েকজন মানুষ আসে, আর তারা নাসিয়ার মাকে নাসিয়ার মৃত্যুর খবর দেয়। আর নাসিয়ার মৃত্যুর খবর শুনে নাসিয়ার মা ইউনজু যেন একদম শোকে পাথর হয়ে
হয়ে যায়। সে যে ভয়টা তার ছেলে জিসাংকে নিয়ে পেয়েছে, আজকে কিনা নাসিয়ার সঙ্গে সেটাই ঘটল। ততক্ষণে নাসিয়ার বাড়িতে ম্যাডাম লিয়া চলে আসে। যদিও লিয়া নাসিয়ার মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও সে নিজেকে সামলে নেয় আর সে নাসিয়ার মাকে সেখানে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু নাসিয়ার মায়ের মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। জিসাং সেখানে দৌড়ে চলে আসে আর সে লিয়াকে জিজ্ঞাসা করে, আমার আপু কোথায়? আমার আপুর কি হয়েছে? একথা শুনেই লিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আর লিয়া এখানে জিসাংয়ের কথার কোনো জবাব দিতে পারে না। জিসাং তখন সেখানে নাসিয়ার ব্যাগ এবং সেই জুতোটি দেখতে পায়, যেটা লিয়া তার বোনকে দিয়েছিল। আর এই জুতো এবং ব্যাগ দেখে জিসাংয়ের কিছুটা সন্দেহ হয়। তাই সে চিৎকার করে তার আপুকে ডাকতে ডাকতে সেখান থেকে দৌড়ে পাহাড়ের কাছে চলে যায়। আর জিসাংয়ের পিছু পিছু তার কুকুর মিংমিং চলে আসে। তবে জিসাং এখানে কোথাও তার বোনকে দেখতে পায় না। জিসাং তখন মিংমিংকে নিয়ে সারাদিন সেই পাহাড়ের উপর বসে থাকে। আসলে জিসাংয়ের মনে অগাধ বিশ্বাস ছিল যে তার বোন হয়তো ফিরে আসবে। জিসাং কিছুতেই তার বোনের মৃত্যু মেনে নিতে পারছিল না। তাই সে এখানে বসে বসে তার বোনের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে করছিল। এরপর থেকেই জিসাং প্রতিদিন যখনই নাসিয়ার স্কুল থেকে ফেরার সময় হয়, ঠিক তখনই সে মিংমিংকে নিয়ে সেই পাহাড়ের কিনারায় বসে থাকে। কিছুদিনের মধ্যেই জিসাং একদম নিশ্চুপ হয়ে যায়। তার জীবন থেকে যেন সবকিছু হারিয়ে গিয়েছে। এখন কে তার সঙ্গে খেলা করবে? আর মা তাকে মারতে আসলে কেই বা তাকে বাঁচাবে? তো সেদিন জিসাংদের বাড়িতে জিসাংয়ের বাবা ফিরে আসে। জিসাংয়ের বাবার নাম ছিল ডক্সু। ডক্সু কিন্তু নাসিয়ার ব্যাপারে কিছু জানতো না। এদিকে ডক্সুকে দেখার সঙ্গে সঙ্গে ইউনজু সেখানে কান্না করে ফেলে আর সে ডক্সুকে তার মেয়ের মৃত্যুর কথা জানায়। একথা জানতে পেরে ডক্সু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে নাসিয়া আর বেঁচে নেই। এমনকি সে তার মেয়ে নাসিয়ার জন্য শহর থেকে অনেক কিছু নিয়ে এসেছিল, তবে এখন আর সেই জিনিসগুলো নেয়ার মানুষটাই নেই। ডক্সু তার মেয়েকে অনেক ভালোবাসত, তাই কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নেয় আর সে ইউনজুকে সান্ত্বনা দেয়। এমনকি সে ইউনজুকে জানায় সে তাদেরকে রেখে আর শহরে ফিরে যাবে না, এখন থেকে সে তাদের সঙ্গেই থাকবে। এরপর ডক্সু তার ছেলের কাছে যায় আর সে দেখতে পায় তার ছেলে জিসাং এই আশা নিয়ে নদীর দিকে তাকিয়ে আছে যে নাসিয়া হয়তো তার কাছে ফিরে আসবে। তো ডক্সু এখানে জিসাংয়ের পাশে গিয়ে বসে আর সে জিসাংয়ের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে। কিন্তু সেদিনের পর থেকে জিসাং কারোর সঙ্গেই কথা বলে না। ঠিক তখনই জিসাংদের বাড়িতে ম্যাডাম লিয়া চলে আসে আর লিয়া তাদের সবাইকে জানায় যে তাদের এলাকায় ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যেই ব্রিজটি কমপ্লিট হয়ে যাবে। এই এলাকার কোনো বাচ্চার পরিণতি আর কখনোই নাসিয়ার মতো হবে না। জিসাং এবার স্কুলে যেতে পারবে, তার আর কোনো বাধা থাকবে না। লিয়া এখানে জিসাংয়ের জন্য একটি ব্যাগ নিয়ে এসেছিল, তাই সে জিসাংয়ের হাতে এই ব্যাগটি দিয়ে বলে, তোমার আর নাসিয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তুমি এবার স্কুলে যেতে পারবে। নাসিয়া সবসময়ই চাইতো যে তুমি স্কুলে আসো, তুমি কি স্কুলে আসবে না জিসাং? কিন্তু জিসাং এখানে লিয়ার কথার কোনো জবাব দেয় না। লিয়া তখন তার বাড়িতে ফিরে একজন ডক্টরের সঙ্গে কথা বলে। সে ডক্টরকে জিসাংয়ের ব্যাপারে সবকিছু জানায়। ডক্টর তখন লিয়াকে বলে, বাচ্চাটি আসলে খুব অল্প বয়সেই অনেক বড় একটি ধাক্কা খেয়েছে, তাই সে নিজেকে সামলে নিতে পারছে না। এখন তাকে সুস্থ করতে হলে তার মনের ইচ্ছেগুলো পূরণ করতে হবে। যেহেতু এতদিন স্কুলে যাওয়া তার একটি স্বপ্ন ছিল, আপনাদের এখন তাকে স্কুলে নিয়ে যেতে হবে। আর সেখানে সে যখন অনেক বাচ্চাদের সঙ্গে মিশবে, পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়বে, তখন সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। লিয়া তখন জিসাংয়ের মা ইউনজুর কাছে যায় আর সে ইউনজুকে সবকিছু খুলে বলে। কিন্তু ইউনজু কিছুতেই তার ছেলেকে এখন স্কুলে যেতে দিতে চায় না। একেই তো সে তার একমাত্র মেয়েকে হারিয়েছে, এখন আর সে তার ছেলেকে হারাতে চায় না। লিয়া তখন ইউনজুকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, জিসাংয়ের কন্ডিশন খুব একটা ভালো না। নাসিয়ার মৃত্যুর তো প্রায় অনেক দিনই হলো, কিন্তু জিসাং এখনো কারো সাথেই কোনো কথা বলছে না। আর এভাবে যদি বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জিসাং যদি আর কখনোই কথা না বলে, তুমি মা হয়ে কি সেটা সহ্য করতে পারবে? তাই তোমাকে জিসাংয়ের কথা চিন্তা করে তাকে এখনই স্কুলে যেতে দিতে হবে। তাছাড়া আমরা তো সবসময় জিসাংয়ের সাথেই থাকব, ওর কোনো ক্ষতি হবে না। কিন্তু ইউনজুলিয়ার কোনো কথাই শোনে না, বরং সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ডক্সু জিসাংকে টুইন টাওয়ারের মাধ্যমেই স্কুলে নিয়ে যাচ্ছিল, কারণ সে চায় না যে তার ছেলের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাক।
তাই সে লিয়া ম্যাডামের কথা শুনেছে। কিন্তু ঠিক তখনই জিসাং নদীর পানিতে তার বোন নাসিয়ার একটি জুতো দেখতে পায়। ফলে সে চিৎকার করে আপু আপু বলতে বলতে সেই জুতোটির কাছে চলে যায়। এমনকি সে আর স্কুলে যেতে চায় না, কারণ তার তো তার বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল। তাই জিসাং তার ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। এরপর দুপুরবেলা তাদের বাড়িতে লিয়া ম্যাডাম আসে, আর সে জিসাংয়ের সঙ্গে দেখা করতে যায়। এমনকি ম্যাডাম লিয়া এখানে জিসাংকে সেই কবিতাটি পড়াতে চায়, যেটা সে একদিন তার বোনের সঙ্গে বলেছিল। কিন্তু জিসাং এখানে কোনো কথারই কোনো জবাব দিচ্ছে না। লিয়া তখন জিসাংকে বলে, আচ্ছা জিসাং, তুমি কি এটা চাও যে তোমার বোনের আত্মা কষ্ট পাক? নাসিয়া তো কোথাও হারিয়ে যায়নি, ও আমাদের মধ্যেই রয়েছে। যদিও আমরা এখন নাসিয়াকে দেখতে পাই না, তবে নাসিয়া কিন্তু আমাদেরকে দেখে। জানো জিসাং, নাসিয়া সবসময়ই চাইতো যে তুমি স্কুলে আসবে আর লেখাপড়া করে অনেক বড় হবে। তুমি তো নাসিয়াকে অনেক ভালোবাসো, তাই না? তাহলে তুমি কি তোমার বোনের স্বপ্ন পূরণ করবে না? তুমি কি এভাবে চুপচাপ ঘরের মধ্যেই বসে থাকবে? জিসাং তখন ইশারার মাধ্যমে লিয়াকে তার পেছনে পেছনে আসতে বলে। এরপর সে লিয়াকে তাদের বাড়ির পাটাতনের নিচে নিয়ে যায়, আর সে তার আঙুল দিয়ে লিয়াকে একটি ড্রয়িং দেখায়, যেটা সে অনেকদিন আগেই এঁকেছিল। এই ড্রয়িংটিতে জিসাং একটি ব্রিজ এঁকেছে, আর সেই ব্রিজের উপর দিয়ে সে স্কুলে যাচ্ছে। এরপর জিসাং এখানে তার পাশে তার বোন নাসিয়াকে এঁকে দেয়। এটাই তো জিসাংয়ের স্বপ্ন ছিল, যে সে তার বোনের সঙ্গে একদিন ব্রিজ দিয়ে স্কুলে যাবে। এদিকে ড্রয়িংটি দেখে লিয়া অনেক ইমোশনাল হয়ে যায়, আর তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে যায়, আর এই 6 মাসের মধ্যেই জিসাংদের গ্রামে অনেক বড় একটি ব্রিজ তৈরি হয়ে যায়। আজকে এই ব্রিজটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তাই ব্রিজটির সামনে গ্রামের সকল বাচ্চারা স্কুল ব্যাগ নিয়ে চলে আসে, কারণ তারা আজ ব্রিজ পার হয়ে স্কুলে যাবে। এদিকে জিসাংকে এতদিন লিয়া ম্যাডাম বাড়িতে এসেই পড়িয়েছে, তবে আজ জিসাং প্রথমবার স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। জিসাং তার পায়ে আজ সেই জুতোটি পরেছে, যেই জুতোগুলো তার বোনের ছিল। আর জিসাংয়ের হাতে সেই কাগজের চুরকিটি আছে, যেটা নাসিয়া তাকে বানিয়ে দিয়েছিল। লিয়া এখানে বাচ্চাদেরকে নিয়ে জিসাংয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু জিসাং এই ব্রিজের কিনারায় দাঁড়িয়ে তার বোনের দেয়া কাগজের চুরকিটি বাতাসে ঘোরাচ্ছিল। এরপর সে চুরকিটিকে পানিতে ফেলে দেয়, আর সে তার বোনের কথা চিন্তা করে সেখানে একটু মুচকি হাসে। জিসাং এখানে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার বোনের স্বপ্ন পূরণ করবে। সে স্কুলে অনেক ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হবে। এরপর জিসাং যখন ব্রিজটির সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সে এবং নাসিয়া একে অপরের হাত ধরে দুজন মিলে দৌড়ে স্কুলে যাচ্ছে। যদিও এটা জিসাংয়ের কল্পনা ছিল, তবে জিসাং তার মনে আজ অনেক প্রশান্তি লাভ করছিল। আসলে আমাদের জীবনটা বড়ই বিচিত্রময়। এই জীবনে আমরা অনেক কিছুই পাই, আমাদের জীবনের সবচাইতে প্রিয় মানুষগুলোকেই হারিয়ে ফেলি। তারপরও জীবন কিন্তু থেমে থাকে না। জীবন তার নিজের মতো করেই এগিয়ে চলে। হাজারো পূর্ণতা এবং অপূর্ণতা দিয়েই পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের জীবন।